দিল্লির কনকনে শীতের সকাল তার পুরো বিস্তার নিয়ে ছড়িয়েছিল। রোদ উঠে গিয়েছিল, কিন্তু বাতাসে তখনও রাতের সেই হিমেল ভাব বাকি ছিল। মনে হচ্ছিল শহর যেন আলোকে গ্রহণ করে নিয়েছে, কিন্তু শিহরণকে ত্যাগ করতে এখনও শেখেনি। প্রশস্ত এবং তুলনামূলক শান্ত রাস্তাগুলোতে সকালের আনাগোনা শুরু হয়ে গিয়েছিল। বড় বড় গাছের ছায়ায় দাঁড়িয়ে থাকা বাংলোগুলো, তাদের বাইরে দাঁড়িয়ে থাকা গাড়ি এবং গেটে মোতায়েন পাহারাদার, সবকিছুই এক সুশৃঙ্খল জীবনের সাক্ষ্য দিচ্ছিল। এই এলাকারই এক মস্ত বড় সাদাসিধে কিন্তু প্রভাবশালী বাড়িতে নন্দিনী থাকত। ঘরের ভেতরে প্রতিটি জিনিস তার নির্দিষ্ট জায়গায় ছিল। ড্রয়িং রুমে সাজানো আসবাবপত্র, দেয়ালে টাঙানো ছবি। সকাল হয়ে গিয়েছিল, ঘর পুরোপুরি জেগে উঠেছিল। রান্নাঘরে প্রাতরাশের প্রস্তুতি চলছিল, খবরের কাগজ খোলা হয়ে গিয়েছিল এবং ওপরের তলায় নন্দিনী নিজের ঘরে তৈরি হচ্ছিল। নন্দিনী আয়নার সামনে দাঁড়িয়েছিল। তার মুখে ঘুমের কোনো চিহ্ন ছিল না। তার চোখে এক স্পষ্টতা ছিল, যেন দিনটি তার সামনে নয়, বরং তার ভেতর থেকে শুরু হতো। সে সাধারণ কিন্তু রুচিশীল পোশাক পরেছিল। সে সেই সব মানুষের মধ্যে ছিল না যারা লোক দেখানোর জন্য তৈরি হয়। তার কাছে তৈরি হওয়ার মানে ছিল নিজেকে দিনের জন্য মানসিকভাবে প্রস্তুত করা। সে ঘড়ির দিকে তাকালো, তারপর চুলগুলো ঠিক করে এক মুহূর্তের জন্য নিজেকে আয়নায় গভীরভাবে দেখল। তার মধ্যে কোনো অহংকার ছিল না, কোনো দ্বিধাও ছিল না, ছিল শুধু এক সহজাত আত্মবিশ্বাস। নিচে ড্রয়িং রুমে তার বাবা শান্তনুজি খবরের কাগজ পড়ছিলেন, কিন্তু মন হয়তো অন্য কোথাও ছিল। গণপতি ফাউন্ডেশন দিল্লির অন্যতম পরিচিত সামাজিক সংস্থাগুলোর একটি ছিল, এবং এর পেছনে শান্তনুজির দীর্ঘ বছরের পরিশ্রম ও অভিজ্ঞতা ছিল। তিনি অনেক কিছু দেখেছিলেন: ক্ষুধা, বেকারত্ব এবং সেই কষ্ট যা প্রায়ই পরিসংখ্যানে নথিভুক্ত হতে পারে না। সম্ভবত এই কারণেই তিনি খুব বেশি কথা বলতেন না। তিনি বিশ্বাস করতেন যে কিছু কথা শব্দ দিয়ে নয়, কাজ দিয়ে বলা হয়। নন্দিনী সিঁড়ি দিয়ে নেমে এলো। তার পদক্ষেপে কোনো তাড়াহুড়ো ছিল না, কিন্তু স্থিরতাও ছিল না। পাপা, আজ আমি বাইরে যাচ্ছি, সে স্বাভাবিক স্বরে বলল। শান্তনুজি খবরের কাগজ থেকে নজর তুললেন এবং তার দিকে তাকালেন। বললেন, কোথায়? এমনি ঘুরতে, রাধিকা আর ঈশার সাথে। তিনি হালকা করে মাথা নাড়লেন। তিনি জানতেন যে নন্দিনী কারণ ছাড়া কোথাও যায় না। তাকে আটকানো বা বাধা দেওয়ার প্রয়োজন তিনি কখনো অনুভব করেননি। রান্নাঘর থেকে তার মায়ের আওয়াজ এলো, দুপুরের মধ্যে ফিরে আসিস? হ্যাঁ, নন্দিনী সংক্ষিপ্ত জবাব দিল। তার গলায় সেই পরিচিত দৃঢ়তা ছিল, সামান্য নির্দেশের মতো, কিন্তু তাতে অবজ্ঞা ছিল না। সে আবেগকে শব্দের জালে সাজিয়ে রাখত না। যা বলার থাকত সরাসরি বলত। সম্ভবত এটাই তার স্বভাব ছিল। গাড়ি বাড়ির বাইরে দাঁড়িয়েছিল। ড্রাইভার দরজা খুলে দিল। নন্দিনী পেছনের সিটে বসে পড়ল। গাড়ি এগোলে সিভিল লাইন্সের রাস্তাগুলো ধীরে ধীরে পেছনে ছুটতে লাগল। জানলা দিয়ে বাইরে তাকিয়ে নন্দিনী শহরকে পাল্টাতে দেখছিল। শান্ত এলাকাগুলো থেকে বেরিয়ে রাস্তাগুলো ব্যস্ত হতে শুরু করেছিল। দিল্লি যেন তার আলাদা আলাদা মুখ দেখাচ্ছিল, কোথাও আরাম, কোথাও সংগ্রাম। নন্দিনীর কাছে দিল্লি সবসময় অন্যরকম লাগত। এই শহর কাউকে পুরোপুরি আপন করে নিত না। এটা ভাবতে ভাবতে সে একটা দীর্ঘশ্বাস নিল। সে জানত তার কাছে অনেক কিছু আছে, সুবিধা, নিরাপত্তা, সুযোগ, কিন্তু তার ভেতরে কোথাও এই প্রশ্নটা সবসময় থাকত যে এই সব কিছুর মানে কি যদি এই সব কিছু শুধু নিজের মধ্যেই সীমাবদ্ধ থেকে যায়। খানিক দূরে রাধিকা আর ঈশা গাড়িতে এসে যোগ দিল। হালকা কথাবার্তা শুরু হলো। কলেজের কথা, এদিক ওদিকের পরিকল্পনা আর হাসি, সবকিছুই স্বাভাবিক ছিল। চলো ইন্ডিয়া গেট যাই, ঈশা প্রস্তাব দিল। নন্দিনী না ভেবেই মাথা নাড়ল। সে খোলা জায়গা পছন্দ করত। ভিড়ের মাঝেও কিছু মুহূর্ত নিজের জন্য বের করে নেওয়ার অভ্যেস তাকে প্রশান্তি দিত। গাড়ি ইন্ডিয়া গেটের দিকে এগিয়ে চলল। রাস্তায় দিল্লি তার পুরো সত্যতার সাথে সামনে ছিল। ফুটপাতে বসে থাকা মানুষ, সিগন্যালে দাঁড়িয়ে থাকা বাচ্চা, দ্রুতগামী গাড়ি। এটা সেই একই শহর ছিল, যেখানে একদিকে বড় বড় অফিস ছিল আর অন্যদিকে রাস্তার ধারে জীবন। কিন্তু বেশিরভাগ মানুষ এই দৃশ্য রোজ দেখেও না দেখার ভান করে চলে যেত। ইন্ডিয়া গেট কাছে আসতে লাগল। দিনের রোদ তার পাথরের গায়ে ছড়িয়ে পড়ছিল। চারপাশে মানুষ ছিল, পর্যটক, পরিবার, শিশু, হাসি আর চলন্ত পদক্ষেপ। এই জায়গা কখনো নির্জন হতো না। এটি সবসময় কোনো না কোনো শব্দে মুখর থাকত। নন্দিনী গাড়ি থেকে নেমে চারপাশে দেখল। তার কাছে এই জায়গাটা সবসময় একটু অদ্ভুত লাগত। এখানে মানুষ শহীদদের স্মরণ করতে আসত, আবার সেই একই জায়গায় সময় কাটাতেও আসত। সম্মান আর সহজতা এখানে একে অপরের হাত ধরে চলত। নন্দিনী হালকা ঠান্ডা হাওয়া অনুভব করল।
এটা ছিল একটা সাধারণ সকাল, একটা সাধারণ পায়চারি। তার মনে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু তার ভেতরে একটা অভ্যেস ছিল। যদি কিছু ভুল দেখত তবে সে সেটা এড়িয়ে যেতে পারত না। সে তার বান্ধবীদের সাথে ধীরে ধীরে এগোতে লাগল। রোদ এখন একটু কড়া হতে শুরু করেছিল। হাঁটতে হাঁটতে তার মনে সেই পুরনো প্রশ্ন আবার উকি দিল। সাহায্য আসলে কি? সেটা কি কাউকে কিছু দিয়ে দেওয়া, নাকি কারো পাশে দাঁড়িয়ে থাকার সাহস? সেই প্রশ্ন বহুবার নিজেকে করেছে, কিন্তু প্রতিবারই জবাব অসম্পূর্ণ রয়ে যেত। দুপুরবেলা ছিল। দিল্লির রোদ খুব তীব্র ছিল না, কিন্তু পরিষ্কার ছিল। ইন্ডিয়া গেটের চারপাশে মানুষের ভিড় ছিল। কেউ ছবি তুলছিল, কেউ বাচ্চাদের হাত ধরে ঘুরছিল, কেউ বিদেশি গাইডের কথা শুনছিল। এই ভিড়ের মধ্যেই নন্দিনী তার দুই বান্ধবীর সাথে হাঁটছিল। তাদের মুখে হালকা হাসি ছিল। কথাবার্তায় ছিল দৈনন্দিন বিষয়, কাজ, পড়াশুনো, আগামী সপ্তাহের পরিকল্পনা। নন্দিনীও শুনছিল, কথাও বলছিল, কিন্তু তার মন পুরোপুরি সেখানে ছিল না। সম্ভবত কোনো মিটিংয়ের ক্লান্তি এখনও মন থেকে নামেনি। হাঁটতে হাঁটতে তার নজর হঠাৎ ইন্ডিয়া গেটের এক পাশে তৈরি হওয়া সিঁড়ির ওপর পড়ল। সেখানে একটি যুবক বসেছিল। না কোনো ব্যাগ পাশে ছিল, না কোনো প্ল্যাকার্ড, না কোনো আওয়াজ। সে শুধু বসেছিল আর সামনে দিয়ে পেরিয়ে যাওয়া মানুষদের দেখছিল। না তাদের দিকে কোনো প্রত্যাশা নিয়ে, না হতাশা নিয়ে, শুধু তাকিয়েছিল। সেই দৃশ্যে এমন কিছু ছিল যা নন্দিনীর পদক্ষেপ থামিয়ে দিল। সে ভিড়ের মধ্যে থেকেও একা লাগছিল, আর একা হয়েও ভেঙে পড়া মনে হচ্ছিল না। সেই যুবকের নাম ছিল আনন্দ। তার বয়স খুব বেশি ছিল না, বড়জোর ২৫-২৬ বছর। কিন্তু তার চোখে সেই তাড়াহুড়ো ছিল না যা সাধারণত এই বয়সে দেখা যায়। তার পোশাক সাধারণ ছিল, পরিষ্কার ছিল, কিন্তু পুরনো। তার বসার ধরন এমন ছিল না যে মনে হয় সে কারো কাছে কিছু চাইছে, বরং মনে হচ্ছিল সে নিজের ভেতরেই কোনো জবাব খুঁজছে। নন্দিনী কিছুক্ষণ তাকে দেখতে থাকল। বান্ধবীরা এগিয়ে গিয়েছিল, কিন্তু সে সেখানেই দাঁড়িয়ে পড়ল। সে নিজেও জানত না সে কেন দাঁড়িয়েছে। সম্ভবত এজন্য যে সেই ছেলেটির মধ্যে কোনো অভিযোগ ছিল না, অথবা সম্ভবত এ কারণে যে তার নিস্তব্ধতা অনেক কথা বলছিল। কিছুক্ষণ পর সে পা বাড়াল এবং তার কাছে গিয়ে দাঁড়াল। এখানে কেন বসে আছো? তার প্রশ্ন সরাসরি ছিল, কোনো ভুনিতা ছাড়া। আনন্দ উপরের দিকে তাকাল। তার চোখে কোনো ভয় ছিল না। সে একটু ভাবল এবং তারপর খুব স্বাভাবিক স্বরে বলল, বসার জায়গা ছিল তাই বসেছি। এই জবাবটি নন্দিনীর মনে গভীরভাবে গেঁথে গেল। এতে কোনো সাফাই ছিল না, শুধু একটি তথ্য ছিল, যেন সে নিজের পরিস্থিতিকে বাড়িয়ে বলছে না, আবার ছোটও করছে না। সেই মুহূর্তেই নন্দিনীর ভেতরে করুণা জাগল। কিন্তু এটি সেই করুণা ছিল না যা উপর থেকে নিচে প্রবাহিত হয়। এটি ছিল সেই করুণা যা সমানভাবে দাঁড়িয়ে অনুভব করা যায়। সে তাকে আরও কিছু জিজ্ঞাসা করল। আনন্দ জানালো যে সে শিক্ষিত, কাজের সন্ধানে দিল্লিতে এসেছিল। বাবা মা এখন আর এই পৃথিবীতে নেই। আত্মীয়দের উপর বেশি দিন নির্ভর করা সম্ভব ছিল না, তাই বেরিয়ে পড়েছে। সে অনেক জায়গায় চেষ্টা করেছে, কিন্তু কাজ এখনও মেলেনি। আজ এখানে বসে আছে কারণ চলার জন্য আপাতত কোনো নির্দিষ্ট দিক ছিল না। নন্দিনী মন দিয়ে শুনল, মাঝপথে থামাল না। তার অবাক হওয়ার কারণ আনন্দের কঠিন জীবন ছিল না। অবাক হওয়ার কারণ ছিল এই যে সে এটাকে বোঝা হিসেবে বইছিল না। তার মধ্যে এক আত্মসম্মান ছিল যা পরিস্থিতির চেয়ে বেশি শক্তিশালী লাগছিল। কিছুক্ষণ নীরবতা থাকল। তারপর নন্দিনী সেটাই বলল যা তার মনে আগে থেকেই ঠিক করা ছিল, কিন্তু শব্দে আস্তে আস্তে তা কিছুটা কঠোর হয়ে গেল। আমি তোমাকে কাজ দিতে পারি, সে বলল, এবং তারপর না থেমে যোগ করল, কিন্তু একটা শর্ত আছে, আমি যা বলবো সেটাই করতে হবে। তার স্বরে অধিকার ছিল, অভ্যাসের অধিকার। সে এরকম সিদ্ধান্ত নিতে অভ্যস্ত ছিল, কিন্তু এই বাক্যের পেছনে দয়া নয়, বরং দায়িত্ব ছিল। সে আনন্দকে কোনো অনিশ্চিত পথে ছেড়ে দিতে চাইছিল না। আনন্দ কিছুক্ষণ চুপ করে থাকল। সে নন্দিনীকে দেখল, তারপর আশপাশের ভিড়কে দেখল। তার মনে প্রশ্ন উঠল, এটা কি সঠিক? এটা কি অপমান? কিন্তু আবার সে এটাও ভাবল যে এই হাত তাকে নিচে টানার জন্য বাড়েনি। এতে নিয়ন্ত্রণ আছে, কিন্তু উদ্দেশ্য পরিষ্কার। সে ধীরে ধীরে মাথা নাড়ল। নন্দিনী তাকে উঠে দাঁড়ানোর ইশারা করল। সে তার বান্ধবীদের দিকে তাকালো এবং বলল, তোমরা বেরো, আমি একে নিয়ে যাচ্ছি। বান্ধবীরা অবাক হয়েছিল, কিন্তু তারা প্রশ্ন করেনি। সম্ভবত নন্দিনীর মুখের গাম্ভীর্য তাদের থামিয়ে দিয়েছিল। তারা দুজনে একসাথে নন্দিনীর গাড়ির দিকে হেঁটে গেল।
রাস্তায় কোনো দীর্ঘ কথোপকথন হল না। নন্দিনী মাঝে মাঝে তার দিকে তাকাত। গাড়িতে বসার সময় নন্দিনী অনুভব করল যে আনন্দ ধন্যবাদ বলেনি। না কোনো আনুষ্ঠানিক শব্দ, না কোনো নিচু স্বর। এই বিষয়টা তার অদ্ভুতভাবে ভালো লাগল, যেন সে সাহায্যকে দয়া হতে দিচ্ছে না। নন্দিনী তাকে নিজের বাড়িতে নিয়ে এলো। বাড়িটি বড় ছিল, কিন্তু সেই সময়ে তাতে কোনো জাঁকজমক ছিল না। সব কিছু খুব স্বাভাবিকভাবে ঘটল। জল দেওয়া হলো, বসার জায়গা দেখানো হলো। নন্দিনী দূরত্ব বজায় রাখল। সে চাইছিল এই সাহায্য যেন আবেগপ্রবণতায় বদলে না যায়। কিছুক্ষণ পর সে তার বাবাকে ডাকল। নিজের ভাষায় সে আনন্দের পরিস্থিতি জানাল, সংক্ষেপে, কোনো নাটকীয়তা ছাড়া। তার বাবা মন দিয়ে শুনলেন। তারপর আনন্দকে কিছু প্রশ্ন করলেন। প্রশ্নগুলো কাজের ছিল, দক্ষতার ছিল, তার দারিদ্র্যের নয়। জবাব শুনে তিনি সিদ্ধান্ত নিলেন, আমাদের কিছু দায়িত্ব খালি আছে। কাজ সহজ হবে না, কিন্তু তুমি যদি প্রস্তুত থাকো তবে শুরু হতে পারে। থাকার ব্যবস্থাও ওখানেই করে দেওয়া হবে। আনন্দ মাথা নিচু করল। এই মাথা নোয়ানো কৃতজ্ঞতার জন্য নয়, সম্মতির জন্য ছিল। সে প্রথমবার অনুভব করল যে সেও কোনো ব্যবস্থার অংশ হওয়ার সুযোগ পাচ্ছে। নন্দিনী স্বস্তির নিঃশ্বাস ফেলল। তার মনে হল সে সঠিক কাজ করেছে। তবুও তার ভেতরে কোথাও এক হালকা ভাব জেগে উঠল, এক না বলা টান। আনন্দের নীরবতা, তার আত্মসম্মান, তার ধন্যবাদ না বলে গ্রহণ করা, এই সব কিছু তার কাছে আলাদা মনে হল। এটা প্রেম ছিল না, আকর্ষণও ছিল না। এটা ছিল শুধু এই উপলব্ধি যে সামনে বসে থাকা মানুষটি সাধারণ নয়। আনন্দ কাজ আর মাথা গোজার ঠাঁই পেল, আর নন্দিনী এই সন্তোষ পেল যে সে কাউকে এভাবে মাঝপথে ছেড়ে দেয়নি। আর এদের মাঝে কোনো নাম ছাড়া, কোনো ঘোষণা ছাড়া এক ভরসা জন্ম নিল। গণপতি ফাউন্ডেশনের বিল্ডিংটি শহরের ভিড় থেকে একটু দূরে ছিল, যেন জেনে শুনেই এটি গোলমাল থেকে দূরত্ব বজায় রেখেছে। বাইরে থাকা অশ্বত্থ গাছের ছায়ায় দাঁড়িয়ে নন্দিনীর প্রথমবার মনে হল সে এমন এক জায়গায় এসেছে যেখানে সময়ের গতি নিজের থেকেই ধীর হয়ে যায়। এখানে মানুষ আসা যাওয়া করত, কিন্তু তাদের পায়ে কোনো তাড়াহুড়ো ছিল না, যেন প্রত্যেকে নিজের ভেতরের কিছু একটা ঠিক করতে এসেছে। সেই ভিড়ের মধ্যে আনন্দও ছিল, না খুব বেশি চোখে পড়ার মতো, না পুরোপুরি অদৃশ্য। সে শুধু সেখানে উপস্থিত ছিল। নন্দিনী প্রথম দিনই দেখে নিয়েছিল যে আনন্দ কাজ কেমন করে। না কোনো নির্দেশ চাইত, না নিজের দায়িত্ব থেকে পালাত। যে কাজ সামনে থাকত সেটা তুলে নিয়ে চুপচাপ শেষ করত। মেঝে পরিষ্কার করা হোক, কাগজের তাড়া তোলা হোক, বা জলের ক্যান ভরা হোক, সে সব কিছু এমনভাবে করত যেন এটাই তার কাজ, যেন এতে কোনো দয়া বা বাধ্যবাধকতা নেই। তার হাঁটা চলায় ক্লান্তি ছিল, কিন্তু অভিযোগ ছিল না। তার চোখে এক স্থিরতা ছিল, যেন সে অনেক কিছু দেখে ফেলেছে এবং এখন প্রতিটি দৃশ্যকে কোনো প্রশ্ন ছাড়াই গ্রহণ করে নিয়েছে। নন্দিনীর কাছে তার এই নিস্তব্ধতা খটকাও লাগত, আবার তাকে আকর্ষণও করত। সে এমন মানুষদের সান্নিধ্যে অভ্যস্ত ছিল যারা হয় নিজের কষ্টের কথা চিৎকার করে বলতো, অথবা নিজের যোগ্যতার কথা। আনন্দ এদের মধ্যে কিছুই করত না। সে না নিজের গল্প শোনাত, না নিজের কাজের বড়াই করত। যখন কেউ কিছু দিত সে শুধু মাথা নিচু করে নিত। ধন্যবাদ শব্দটি তার ঠোঁট পর্যন্ত আসত না, কিন্তু তার চোখে এমন কিছু থাকত যা শব্দের চেয়ে বেশি পরিষ্কার ছিল। এক স্বীকৃতি, এক শান্ত কৃতজ্ঞতা, যাতে কোনো ধরনের দাবি ছিল না। ফাউন্ডেশনের ভেতরে কাজ করতে গিয়ে নন্দিনী অনেক মানুষকে দেখেছিল। কেউ ভেঙে পড়া, কেউ রাগে ভরা, কেউরা প্রত্যাশায় পূর্ণ। কিন্তু আনন্দ আলাদা ছিল। সে কোনো শ্রেণীতেই নিজেকে খাপ খাওয়াত না। সে নিজেকে শিকার মনে করত না, আবার কারো উদ্ধারের অপেক্ষাও করত না। সে শুধু কাজ করত। তার সততা লোক দেখানো ছিল না, তা তার নিঃশ্বাসে মিশেছিল। যদি কোনো কাজ অসম্পূর্ণ থেকে যেত, সে না বলে ফিরে গিয়ে তা শেষ করত। যদি কোনো ভুল হয়ে যেত, সে তা লুকোনোর চেষ্টা করত না, শুধু চুপচাপ ঠিক করে দিত। নন্দিনীর ভেতরে ধীরে ধীরে এক অনুভূতির জন্ম হতে লাগল, যাকে সে নিজেও ঠিকমতো নাম দিতে পারছিল না। এটা দয়া ছিল না, দয়া তো সে অনেক আগে করেছিল। এটা অন্য কিছু ছিল, এক সম্মান যা না চাইতেই তৈরি হচ্ছিল। সে নিজেকে বলতে লাগল, এ শুধু গরিব নয়, এ আলাদা। এই বাক্যটি তার মনে অনেকবার প্রতিধ্বনিত হতো, এবং প্রতিবার এর অর্থ একটু গভীর হতো। দিন কাটতে লাগল। গণপতি ফাউন্ডেশনের দৈনন্দিন জীবন তার নিজস্ব ছন্দে চলতে লাগল। শিশুদের হাসি, বয়স্কদের ধীর কথাবার্তা,
কর্মচারীদের মিটিং সবকিছু নিজের জায়গায় ছিল, আর এই সবকিছুর মাঝে আনন্দ ছিল এক স্থির বিন্দুর মতো। নন্দিনী অনুভব করল যে যখন সে ঘরে থাকত তখন বিশৃঙ্খলা নিজে থেকেই কমে যেত, যেন তার উপস্থিতিই সবকিছুকে ভারসাম্যপূর্ণ করে দিত। একদিন নন্দিনী তাকে ফাইলের এক ভারী বান্ডিল তুলতে দেখল। সে তাকে আটকাতে চাইল, বলতে চাইল যে এই কাজ অন্য কাউকে দিয়ে দাও, কিন্তু সে কিছু বলার আগেই আনন্দ বান্ডিলটি তুলে এগিয়ে গেল। তার মুখে সামান্যতম নাটকীয়তা ছিল না, শুধু এক সাধারণ ভাব, যেন এই সব কিছুই স্বাভাবিক। সেই মুহূর্তেই নন্দিনীর মনে হল যে তাকে বারবার বাঁচানোর তার অভ্যেসটি সম্ভবত ভুল। আনন্দকে বাঁচানোর দরকার ছিল না, তাকে শুধু জায়গা দেওয়ার দরকার ছিল নিজে হওয়ার জন্য। নন্দিনী ধীরে ধীরে নিজের ব্যবহারে পরিবর্তন অনুভব করল। এখন সে তাকে নির্দেশ কম দিত আর তাকে পর্যবেক্ষণ করত বেশি, তার কাজ করার ধরনকে, তার নীরবতাকে, তার চোখের ভাষাকে। এটি ছিল একতরফা পর্যবেক্ষণ, যাতে কোনো দাবি ছিল না। সে জানত যে এটা প্রেম নয়, প্রেমে প্রত্যাশা থাকে, চাওয়া থাকে। এখানে কিছুই চাওয়া হচ্ছিল না, এটি ছিল শুধু এক আকর্ষণ যা সম্মান থেকে জন্মেছিল, এমন এক অনুভূতি যা বলতো যে সামনের ব্যক্তি তোমার সমান দাঁড়িয়ে আছে, কোনোভাবেই কম নয়। আনন্দ সম্ভবত এই পরিবর্তন অনুভব করত, আবার সম্ভবত করত না। সে আগের মতোই থাকত, নন্দিনীর প্রতি বিনম্র কিন্তু দূরত্ব বজায় রাখা। তার চোখ মাঝে মাঝে থমকে যেত, যেন কিছু বলতে চাইছে, কিন্তু পরক্ষণেই সে নজর সরিয়ে নিত। তার ভেতরেও হয়তো কিছু তোলপাড় চলছিল, কিন্তু সে তা বাইরে আসতে দিত না। তার নীরবতা কোনো দেওয়াল ছিল না, বরং ছিল এক শাসন, নিজেকে সামলানোর উপায়। গণপতি ফাউন্ডেশন তার কাছে শুধু কাজের জায়গা ছিল না, এটি ছিল এক পথ, এমন এক পথ যেখানে তাকে প্রথমবার প্রশ্নহীনভাবে গ্রহণ করা হয়েছিল। নন্দিনীর জন্যও এই জায়গাটি বদলে যাচ্ছিল। সে এখানে শুধু দিতে আসেনি, সে এখানে শিখছিল যে প্রতিটা সাহায্যের মানে নিয়ন্ত্রণ নয়, এবং প্রতিটা দয়ার পেছনে অধিকার থাকা উচিত নয়। এক সন্ধ্যায় যখন ফাউন্ডেশন প্রায় খালি হয়ে গিয়েছিল, নন্দিনী দেখল যে আনন্দ শেষ ঘরের আলোটি বন্ধ করছে। বাইরে অন্ধকার ঘনিয়ে এসেছিল, কিন্তু ভেতরে এক অদ্ভুত শান্তি ছিল। সেই মুহূর্তে নন্দিনীর মনে হলো কিছু একটা শুরু হয়ে গিয়েছে, খুব হালকা, খুব নাজুক। এটা প্রেম ছিল না, কিন্তু সম্ভবত প্রেমের জমি তৈরি হচ্ছিল, একটা বীজ যা এখনও মাটির নিচে ছিল, দেখা যেত না, কিন্তু উপস্থিত ছিল। সে মনে মনে স্বীকার করল যে এই আকর্ষণ তাকে ভয়ও দেখাত, কারণ এটি কোনো অভাব থেকে জন্মেছিল না, বরং এক পূর্ণতার উপলব্ধি থেকে। আনন্দের মধ্যে সে এমন কোনো শূন্যতা দেখতে পেত না যা সে পূরণ করতে পারে, আর সম্ভবত এটাই তাকে সবচেয়ে বেশি টানত। গণপতি ফাউন্ডেশনে পথ শুধু আনন্দই পায়নি, নন্দিনীও পেয়েছিল, এক নতুন দেখার ভঙ্গি, এক নতুন অনুভবের ধরন। কিছুদিন পর আনন্দের জীবনে যে পরিবর্তন এলো তা কোনো একটি ঘটনার পরিণাম ছিল না, বরং রোজ রোজ বেছে নেওয়া সিদ্ধান্তের ফল ছিল। সে এখন সেই মোড়ে ছিল যেখানে এগিয়ে যাওয়া শুধু পরিশ্রম দিয়ে নয়, বরং ধৈর্য আর আত্মসংযম দিয়ে ঠিক হতে হতো। সংস্থায় তার ৩য় মাস চলছিল, এবং এখন তার থেকে শুধু সময় দেওয়া নয়, বরং দায়িত্ব নেওয়ার প্রত্যাশা করা হতে শুরু হয়েছিল। সে এটা পরিষ্কার বুঝে গিয়েছিল যে এটি সেই সময় যেখানে মানুষ তাকে দেখছে, বিচার করছে এবং সম্ভবত অজান্তেই তুলনাও করছে। তার রুটিন এখন কঠোর ডিসিপ্লিনের ঢেলে সাজানো হয়ে গিয়েছিল। সকালে সে সবার আগে পৌঁছাত, কারণ তার মনে হতো দিনের শুরু যদি আত্মসম্মান দিয়ে হয় তবে ক্লান্তিও হার মেনে যায়। সে কোনো রকম লোক দেখানো ছাড়াই নিজের কাজে লেগে যেত। ফাইল, রিপোর্ট, মাঠের কাজ, মানুষের সাথে কথা বলা, সব কিছুতেই সেই একই সারল্য আর সততা। দিন শেষ হওয়ার পরও সে থেকে যেত, কখনো কম্পিউটার স্ক্রিনের ওপর ঝুঁকে থাকত। নন্দিনী এই সব কিছু দেখত প্রতিদিন, কিন্তু তার দেখা কোনো নজরদারি করার মতো ছিল না। সে সামনে দাঁড়িয়ে তাকে দেখত না, বরং কাজের মাঝে, ফাইলের আড়ালে থেকে, মিটিং রুমের কাচের ওপার থেকে, কখনো অন্য কারো সাথে কথা বলতে বলতে তার গতিবিধির উপর নজর আটকে যেত। সে অবাক হতো যে সেই ছেলেটি যাকে সে কোনো একদিন সিঁড়িতে চুপচাপ বসে থাকতে দেখেছিল, এখন নিজের সময়, নিজের শক্তি আর নিজের ভবিষ্যৎকে এত সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছে। আনন্দের পরিশ্রমে কোনো আগ্রাসী উচ্চাকাঙ্ক্ষা ছিল না। সে কারো থেকে এগিয়ে যাওয়ার জন্য দৌড়াচ্ছিল না, বা কাউকে পেছনে ফেলার তাড়াহুড়োতেও ছিল না। সে শুধু রোজ নিজের থেকে একটু ভালো হওয়ার চেষ্টা করছিল। এই কথাটি নন্দিনীর মনকে গভীরভাবে স্পর্শ করত। সে অনেক মানুষকে দেখেছিল যারা সুযোগ পেয়ে বদলে যায়, অহংকারী হয়ে যায় বা অধিকার ফলাতে শুরু করে, কিন্তু আনন্দের মধ্যে তেমন কিছু ছিল না। সে সুযোগকে মাথা নত করে নয়, বরং পিঠ টান টান করে গ্রহণ করছিল।
বহুবার নন্দিনীর মনে হতো যে সে তাকে বলুক যে সে যেন নিজের উপর এত চাপ না দেয়, একটু বিশ্রামও দরকার। কিন্তু প্রতিবার সে নিজেকে আটকে নিত। সে জানত যে যদি সে একবার সীমা অতিক্রম করে তবে তার প্রতিটি বাক্য আদেশ হয়ে দাঁড়াবে। সে চাইছিল না যে আনন্দের সফর তার ছায়ায় নির্ধারিত হোক। যদি তাকে সমান জায়গা পর্যন্ত পৌঁছতে হয় তবে তাকে নিজের সিদ্ধান্ত নিজেকেই নিতে হবে, নিজের ক্লান্তি নিজেকেই বুঝতে হবে, আর নিজের স্থবিরতা নিজেকেই ঠিক করতে হবে। এ কারণেই সে তার সাথে থেকেও দূরত্ব বজায় রাখত, এমন এক দূরত্ব যাতে সহযোগিতা ছিল কিন্তু নিয়ন্ত্রণ ছিল না। আনন্দ এই দূরত্ব বুঝত, বরং সম্ভবত প্রয়োজনের চেয়ে বেশি বুঝত। নন্দিনীর ব্যবহারে সে কখনো রূঢ়তা অনুভব করেনি, তার মধ্যে সে এক মাপা সম্মান দেখতে পেত। সে জানত যে সে যদি চাইত তবে অনেক কিছু সহজ হতে পারত, কাজ, পড়াশোনা, পথ, কিন্তু তার ভেতরে একটা অটল রেখা টানা ছিল। সে প্রতিদিন নিজেকে এটাই মনে করিয়ে দিত যে সে এখানে কারো দয়ায় নয়, বরং একটা সুযোগ পেয়ে এসেছে, আর সুযোগকে টিকিয়ে রাখার একটাই উপায় পরিশ্রম। ধীরে ধীরে সংস্থায় তার পরিচয় হতে লাগল। মানুষ তার থেকে পরামর্শ নিতে শুরু করল। ছোট ছোট সিদ্ধান্তে তার অংশগ্রহণ বাড়তে লাগল। সে প্রতিটি দায়িত্ব এমনভাবে পালন করত যেন সেটা তার ঋণ নয়, বরং তার অধিকার। নন্দিনী যখন বোর্ড মিটিংয়ে বসত আর কোনো প্রজেক্টের উন্নতি নিয়ে আলোচনা হতো, তখন আনন্দের নাম কোনো বিশেষণ ছাড়াই সামনে আসত। না সেই ছেলেটি, না সেই কেসটি, শুধু নাম। এটা শুনে নন্দিনীর ভেতরে এক হালকা হাসি জন্ম নিত, যা সে তৎক্ষণাৎ নিজের ভেতরেই চেপে রাখত। তার ভেতরে পরিবর্তন হচ্ছিল। এই পরিবর্তন হঠাৎ করে হয়নি, না কোনো আবেগঘন বিস্ফোরণের মতো। এটি রোজকার ছোট ছোট কথা দিয়ে তৈরি হচ্ছিল। আনন্দের রাত পর্যন্ত থাকা, না বলে অন্যের সাহায্য করা, নিজের পড়াশোনাকে কোনো অবস্থাতেই না ছাড়া, এতে সে গর্ববোধ করত। কিন্তু এই গর্ব কোনো সাফল্যের জন্য ছিল না, বরং কোনো মানুষের পূর্ণ সত্তা গড়ে ওঠার জন্য ছিল। মাঝে মাঝে তার মনে একটা প্রশ্ন জাগত, আনন্দ কি তাকে শুধু ট্রাস্টির মেয়ে হিসেবেই দেখে? তার পরিচয় কি তার পদের বাইরে তার ব্যক্তিত্ব পর্যন্ত পৌঁছেছে? আনন্দের মনেও প্রশ্ন উঠত। সে নন্দিনীর চোখে বহুবার এমন কিছু দেখত যা শুধু আনুষ্ঠানিক হতে পারত না। কয়েক সেকেন্ডের নীরবতা, কোনো কথায় থমকে যাওয়া, বিনা কারণে এক মুহূর্তের জন্য দাঁড়িয়ে যাওয়া, এই সবই ছিল সংকেত। কিন্তু প্রতিবার সে নিজেকে আটকে নিত। তার মনে একটাই ভয় ছিল, যদি সে কোনো অনুভূতিকে ভুল বোঝে তবে সে সেই ভরসাকে আঘাত করবে যার ওপর তার পুরো বর্তমান দাঁড়িয়ে আছে। এক সন্ধ্যায় যখন বেশিরভাগ মানুষ চলে গিয়েছিল, দুজনেই একই ঘরে কাজ করছিল। বাইরে অন্ধকার নেমেছিল, ভেতরে টিউবলাইটের সাদা আলো ছড়িয়েছিল। কোনো বড় কথা হলো না, কোনো দীর্ঘ সংলাপ হলো না, শুধু এটুকুই বলা হলো যে পরিবর্তন দেখা যাচ্ছে। সেটি ছিল একটি ছোট্ট বাক্য, কিন্তু তার ভেতরে স্বীকৃতির উষ্ণতা ছিল, যেন সেই একটি স্বীকৃতি তার পরিশ্রমকে এক নতুন অর্থ দিয়ে দিল। দিন কাটতে লাগল। প্রেম কোনো কথোপকথনে নয়, বরং ব্যবহারে বাড়তে লাগল। নন্দিনীর কাছে আনন্দ এখন শুধু একটা উদাহরণ ছিল না, সে একজন ব্যক্তি হয়ে উঠেছিল, তার পুরো অস্তিত্ব নিয়ে। আর আনন্দের কাছে নন্দিনী এখন শুধু সুযোগ দানকারী কেউ ছিল না, সে ছিল এমন এক উপস্থিতি যা তাকে আরও ভালো হতে অনুপ্রাণিত করত, কোনো কিছু না চেয়েই। তবুও দুজনেই জানত যে এই প্রেম এখনও অসম্পূর্ণ। এই অসম্পূর্ণতা কোনো অভাবের ফল ছিল না, বরং সময়ের দাবি ছিল, সমমর্যাদার। এই যাত্রা এখনও পূর্ণ হয়নি। আনন্দ এখনও নিজের ভেতরে সেই ছেলেটিকে পুরোপুরি ছাড়তে পারেনি, যে কোনো একদিন সিঁড়িতে বসেছিল। আর নন্দিনী এখনও নিজেকে সেই উচ্চতা থেকে নামিয়ে আনছিল, যেখানে সমাজ তাকে বসিয়ে দিয়েছিল। সময় কোনো শব্দ ছাড়াই নিজের কাজ করে গিয়েছিল। যে পরিবর্তনগুলো মানুষ প্রায় বহু বছর পর চিনতে পারে, সেগুলো আনন্দের জীবনে চুপচাপ রূপ নিয়ে ফেলেছিল। এখন সে সংস্থায় কেবল এক উদাহরণ ছিল না, বরং এক নির্ভরযোগ্য স্তম্ভ হয়ে উঠেছিল। সিদ্ধান্তে তার মত নেওয়া হতো, দায়িত্বে তার নাম সবার আগে আসত। তার আত্মবিশ্বাস এখন কোনো প্রমাণের ধার ধারত না, তা তার কথা বলার ধরন, হাঁটা চলা আর চোখের স্থিরতায় ঝিলিক দিত। নন্দিনী এই সব কিছু দেখছিল, আগের মতো দূর থেকে নয়, বরং এক সমান নজরে। এখন তার আর ওই ভয় হতো না যে তার সাহচর্য আনন্দকে ছোট করে দেবে। সে জানত যে আনন্দ সেই অবস্থান নিজের পরিশ্রমে অর্জন করেছে। তার ভেতরে যে ভাবটি ছিল তা এখন কোনো দয়া বা সংরক্ষণের সাথে যুক্ত ছিল না। সেটি ছিল এক গভীর শান্ত টান, যাতে প্রত্যাশা নয় বরং স্বীকৃতি ছিল। আনন্দ ভেতর থেকে বদলে গিয়েছিল। এখন যখন সে নন্দিনীর সামনে দাঁড়াত, তখন তার কাঁধে কোনো অদৃশ্য বোঝা থাকত না।
সে নিজেকে ছোট মনে করত না, না কোনো উপকারের নিচে চাপা পড়া অনুভব করত। তবুও সে জানত যে কিছু সম্পর্ক শব্দ দিয়ে নয়, মর্যাদা দিয়ে বেঁচে থাকে। নন্দিনীর প্রতি যে অনুভূতি তার ভেতরে ছিল তা স্পষ্ট ছিল, কিন্তু সমান স্পষ্ট এটাও ছিল যে সেই অনুভূতির নাম দেওয়া জরুরি নয়। সংস্থায় একদিন এক ছোট সাফল্যের উদযাপন করা হলো। কোনো বড় মঞ্চ ছিল না, কোনো আনুষ্ঠানিক ভাষণ ছিল না, শুধু চা, কিছু মিষ্টি আর সাথে বসে কাটানো কিছু মুহূর্ত। নন্দিনী সেদিন এক অন্যরকম শান্তিতে ছিল। সে আনন্দকে দেখছিল, মানুষের সাথে কথা বলতে, হাসতে, আত্মবিশ্বাসের সাথে। তার মনে এই চিন্তা এলো যে সম্ভবত এটাই সেই বিন্দু যেখানে গল্পটিকে এগিয়ে নিয়ে যাওয়ার বদলে থামিয়ে দেওয়া বেশি সঠিক। আনন্দ সেদিন কিছু অনুভব করল। সে বুঝে গিয়েছিল যে এখন তার আর নন্দিনীর মাঝে কোনো দূরত্ব নেই, আর সম্ভবত এটাই সেই মুহূর্ত ছিল যখন দূরত্ব বজায় রাখা জরুরি হয়ে পড়েছিল। এই দূরত্ব কোনো শীতলতার ছিল না, বরং ছিল সম্মানের। দুজনেই জানত যে যদি এই সম্পর্ককে প্রেমের নাম দেওয়া হয় তবে তার পবিত্রতা নিয়ে প্রশ্ন উঠতে পারে, আর তারা দুজনেই সেই প্রশ্ন থেকে বাঁচতে চেয়েছিল। কিছুদিন পর কোনো পরিকল্পনা ছাড়াই তারা আবার সেই জায়গায় পৌঁছালো যেখান থেকে এই সব কিছু শুরু হয়েছিল। দিনের আলো ছিল, সেই খোলা আকাশ, সেই ঘুরে বেড়ানো মানুষ, সেই ইতিহাসের স্থিরতা। কিন্তু এইবার দৃশ্য বদলে গিয়েছিল। আনন্দ শ্রেণীতে বসেছিল না, সে দাঁড়িয়েছিল, সোজা, ভারসাম্যপূর্ণ আর আত্মবিশ্বাসে ভরপুর। নন্দিনী কিছুটা দূরে দাঁড়িয়েছিল। সে এগিয়ে গেল না, আবার পিছিয়েও গেল না। তার চোখে কোনো প্রশ্ন ছিল না, কোনো আকুতিও ছিল না, ছিল শুধু এক গভীর সন্তুষ্টি। সে হাসল, ধীরে, লোক দেখানো ছাড়া। এই হাসি কোনো সম্মতির চেয়ে বেশি ছিল কোনো পূর্ণতার সংকেত। দুজনের মাঝে কোনো কথা হলো না, আর সম্ভবত এটাই ছিল সবচেয়ে সঠিক কথোপকথন। শব্দের প্রয়োজন তখন পড়ে যখন বোঝাপড়া অসম্পূর্ণ থাকে। এখানে বোঝাপড়া পূর্ণ ছিল। আনন্দ নন্দিনীর দিকে তাকালো আর মাথা সামান্য নিচু করল, ধন্যবাদ জানাতে নয়, বিদায় জানাতেও নয়, শুধু এক স্বীকৃতি জানাতে। তার মনে পড়ল সেই দিনটির কথা যখন সে এখানে বসেছিল, অদেখা আর অশোনা। আর আজ সেই একই জায়গায় দাঁড়িয়ে সে নিজেকে চিনতে পারছিল। এই পরিচয় কোনো পদ থেকে আসেনি, বরং আত্মসম্মান থেকে এসেছে। নন্দিনী তাকে এই পরিচয় দেয়নি, সে শুধু পথ দেখিয়েছিল। পথ চলা আনন্দ নিজেই বেছে নিয়েছিল। নন্দিনীর ভেতরেও এক হালকা টান ছিল, কিন্তু সেই টান যন্ত্রণার ছিল না। সে জানত যে কিছু সম্পর্ক যদি পূর্ণ নাও হয়, তবুও সেগুলোকে অসম্পূর্ণ বলা যায় না, সেগুলো নিজের মধ্যেই সম্পূর্ণ হয়। এই সম্পর্কটিও তেমনই ছিল, যেখানে প্রেম নিজেকে সম্মানের কাঁচায় গড়ে নিয়েছিল। মানুষ আশপাশ দিয়ে পেরিয়ে যাচ্ছিল, কেউ খেয়াল করেনি যে দুটো জীবন নিজের নিজের লক্ষ্যে দাঁড়িয়ে আছে কোনো ঘোষণা ছাড়াই। এটাই এই গল্পের সত্যতা ছিল। কোনো প্রকাশ হয়নি, কোনো অস্বীকারও হয়নি, শুধু এক মৌন সমঝোতা যে যা পাওয়া গেছে তা কখনো হারাবে না। যদি এই গল্পটি আপনার মন ছুঁয়ে থাকে, তবে আমাদের চ্যানেল স্টোরি বাই এআরকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করবেন। কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম লিখুন, যাতে আমরা জানতে পারি আমাদের গল্পগুলো কোথায় কোথায় মানুষের মন ছুঁয়ে যাচ্ছে। আবার দেখা হবে এক নতুন আবেগঘন গল্পের সাথে। ততক্ষণ খুশি থাকুন, সুস্থ থাকুন এবং আপনার সম্পর্কগুলোকে সময় দিন। জয় হিন্দ, জয় ভারত।